ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, সকলকে আবেদন জানাই, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালি পিতামাতা প্রভাতী বোস এবং জানকীনাথ বসুর ঘরে 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে কটকে জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমানে ভারতের উড়িষ্যা রাজ্য, কিন্তু তখন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অংশ ছিল। প্রভাতী বা পরিচিত মা জননী অর্থাৎ মা পারিবারিক জীবনের নোঙর। তার 14 বছর বয়সে তার প্রথম সন্তান এবং 13 বছর পরে 13 সন্তান হয়েছিল। সুভাষচন্দ্র ছিলেন নবম সন্তান এবং ষষ্ঠ পুত্র। জানকীনাথ একজন সফল আইনজীবী এবং সরকারি আবেদনকারী। ব্রিটিশ ভারত সরকারের প্রতি অনুগত ছিলেন এবং ভাষা ও আইনের বিষয়ে বিচক্ষণ ছিলেন। কলকাতার গ্রামীণ প্রান্তরের একজন স্বনির্মিত মানুষ, তিনি তার শিকড়ের সাথে যোগাযোগ রেখেছিলেন। প্রতি বছর পূজার ছুটিতে তার গ্রামে ফিরে আসতেন। তার 5 বড় ভাইকে অনুসরণ করে বোস 1902 সালের জানুয়ারিতে কটকের ব্যাপটিস্ট মিশনের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে প্রবেশ করেন। স্কুলে সমস্ত শিক্ষার মাধ্যম ইংরাজি ছিল। বেশিরভাগ ছাত্র ছিল ইউরোপীয় বা অ্যাংলো ইন্ডিয়ান, মিশ্র ব্রিটিশ এবং ভারতীয় বংশ। পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ইংরেজি সঠিকভাবে লিখিত ও কথ্য, ল্যাটিন, বাইবেল, ভালো আচরণ, ব্রিটিশ ভূগোল এবং ব্রিটিশ ইতিহাস। কোনো ভারতীয় ভাষা শেখানো হয়নি। স্কুলের পছন্দ জানকীনাথের, যিনি চেয়েছিলেন তার ছেলেরা নিশ্চিন্দ্র ইংরেজিতে কথা বলুক। ভারতে ব্রিটিশদের প্রবেশাধিকারের জন্য উভয়কেই গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করে। স্কুলটি সুভাষের বাড়ির সাথে বৈপরীত্য ছিল, যেখানে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা হতো। বাড়িতে তার মা হিন্দু দেবী দুর্গা এবং কালীর পূজা করতেন, মহাকাব্য, মহাভারত ও রামায়ণের গল্প বলতেন এবং বাংলা ধর্মীয় গান গেয়েছিলেন। তার কাছ থেকে সুভাষ একটি লালন পালন করার চেতনা আত্মসাৎ করেন। এমন পরিস্থিতিতে সন্ধান করতেন যাতে দুর্দশাগ্রস্ত লোকেদের সাহায্য করা যায়। অন্য ছেলেদের সঙ্গে খেলাধুলায় যোগ দেওয়ার চেয়ে বাড়ির আশেপাশে বাগান করা পছন্দ করেন। তার বাবা, যিনি রীতিমতো সংরক্ষিত ছিলেন এবং পেশাগত জীবনে ব্যস্ত ছিলেন, তিনি একটি বৃহৎ পরিবারে দূরবর্তী উপস্থিতি ছিলেন, যার ফলে সুভাষ অনুভব করেছিলেন যে তার একটি অবর্ণনীয় শৈশব ছিল। তারপরও জানকীনাথ আগ্রহের সাথে ইংরেজি সাহিত্য পড়তেন। জন মিল্টন, উইলিয়াম কাউপার, ম্যাথিউ আর্নল্ড, শেক্সপিয়ার, হ্যামলেট তার প্রিয়। তার বেশ কয়েকজন ছেলে তার মতো ইংরাজি সাহিত্য অনুরাগী হয়ে উঠবে। 1909 সালে 12 বছর বয়সী সুভাষ বসু তার 5 ভাইকে কটকের রেভেন্স কলেজিয়েট স্কুলে অনুসরণ করেছিলেন। এখানে বাংলা এবং সংস্কৃতও শেখানো হতো, যেমন বেদ, উপনিষদের মতো হিন্দু ধর্মগ্রন্থ থেকে যে ধারণাগুলি সাধারণত বাড়িতে
নেওয়া হয় না, যদিও তারা পাশ্চাত্য শিক্ষা ত্বরান্বিত ছিল। তিনি ভারতীয় পোশাক পরতে শুরু করেন এবং ধর্মীয় অনুমানে লিপ্ত হন। তার মাকে তিনি দীর্ঘ চিঠি লিখেছিলেন, যা বাঙালি রহস্যবাদী রামকৃষ্ণ পরমহংস এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দের ধারণার সাথে পরিচিত, এবং বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির আনন্দমঠ উপন্যাস, যা তখন তরুণ হিন্দু পুরুষদের মধ্যে জনপ্রিয় ছিল। ব্যস্ততা সত্ত্বেও সুভাষ তার পড়াশুনো, প্রতিযোগিতা এবং পরীক্ষায় সফল হওয়ার জন্য যখন প্রয়োজন ছিল তখন তিনি দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। 1912 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। সুভাষ বসু তার 5 ভাইকে 1913 সালে আবার কলকাতায় প্রেসিডেন্সি কলেজে অনুসরণ করেন, যা বাংলার উচ্চবর্ণ হিন্দু পুরুষদের ঐতিহ্যবাহী কলেজ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1938 সালে সুভাষচন্দ্র বসু তার মতামত জানিয়েছিল যে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাজনৈতিক স্বাধীনতা জয় এবং একটি সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার দ্বিগুণ উদ্দেশ্য নিয়ে ব্যাপক সাম্রাজ্যবাদী ফ্রন্টে সংগঠিত হওয়া উচিত। 1938 সালের মধ্যে বসু জাতীয় মর্যাদার নেতা হয়ে ওঠেন এবং কংগ্রেস সভাপতি হিসাবে মনোনয়ন গ্রহণ করতে সম্মত হন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ সহ অযোগ্য স্বরাজের শাসনের পক্ষে দাঁড়িয়েছিলেন। এর অর্থ ছিল মোহনদাস গান্ধীর সাথে দ্বন্দ্ব, যিনি প্রকৃতপক্ষে বোসের সভাপতিত্বের বিরোধিতা করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টিকে বিভক্ত করেছিলেন। বোস ঐক্য বজায় রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু গান্ধীকে বোস তার নিজস্ব মন্ত্রিসভা গঠনের পরামর্শ দেন। স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্রের ভূমিকা। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে কজন বীর যোদ্ধা ভারতবর্ষের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে সুভাষচন্দ্র বোস অন্যতম। তার উজ্জ্বল ভবিষ্যৎকে উৎসর্গ করে দেশমাতার সেবায় নিজেকে সমর্পিত করেন। ইংরেজ সরকার বারবার তাকে কারারুদ্ধ করলেও তাকে দমিয়ে রাখা যায়নি। তিনি ইংরেজদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে দেশমাতার সেবা করতে থাকেন। তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেন, যা ভারতবর্ষ স্বাধীনতার জন্য স্বাধীন করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তিনি সকল ভারতবাসীর মনের মণিকোঠায় আজও চিরস্মরণীয়, চির অমর হয়ে রয়েছেন। তার উল্লেখযোগ্য উক্তি হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।